সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত, নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়ালগের এই উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 24-এ যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের একটি বিশাল আকাঙ্ক্ষার জায়গা রয়েছে। বিশেষ করে যে তরুণ ছাত্র সমাজ জীবন বাজি রেখে তারা রুখে দাঁড়িয়েছিল এবং জনগণও তাদের ডাকে সাড়া দিয়েছিল। জনগণ মনে করে বিগত সরকার আমলে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বিশেষ করে ভোটের অধিকারকে একেবারেই কেড়ে নেওয়া হয়েছিল। পরপর 3টি নির্বাচনের নামে চরম তামাশা করা হয়েছে এই জাতির সাথে। 14 নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, 18-এর নির্বাচন নিশিরাত, 24-এর নির্বাচন ডামি এবং আমি। এইভাবে গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। একদিকে যেমন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি মানুষের অন্তরে নির্বাচন সম্পর্কে এক ধরনের অনীহা তৈরি করা হয়েছে। এর অবসানের জন্য অবশ্যই এমন একটি নির্বাচন হতে হবে যেই নির্বাচনের মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে জনগণের নেতৃত্ব প্রদান করবেন। এ দেশেই তার নজির রয়েছে। 90-এর গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, তখনও সংবিধানে কোনো প্রভিশন ছিল না এই ধরনের সরকারের। কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকার একটা অর্থবহ নির্বাচন উপহার দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এটাকেই বলা হয় সবচেয়ে সুন্দর নির্বাচন। এবারকার প্রত্যাশা আর অনেক বেশি, কারণ সেই নির্বাচনের আগে যে গণ আন্দোলন হয়েছে সেখানে এত জানমালের ত্যাগ কুরবানি জনগণকে পেশ করতে হয়নি। এবার জানমালের বিপুল সংখ্যক বা বিপুল পরিমাণ ত্যাগ কুরবানির মাধ্যমে এই অর্জন। সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। এর জন্যে জামাত ইসলামী মূল থেকেই দাবি করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য 2টি রোডম্যাপ সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম, দাবি করেছিলাম। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত 2টি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু
সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক, তাহলে জনমনে আস্থা ফিরে আসবে। আমরা এবং এদেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না। নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয়, তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না, প্রত্যাখ্যান করবে। এই জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই দুটি রোডম্যাপ অপরিহার্য হয়ে পড়েছে। তারপরে আমাদের দাবি ছিল, যারা গত 15.5 বছর ধরে এই দেশে মানুষকে গুম করেছেন, জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন, তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে। আমরা জানি বিচারের জন্য সময় লাগবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না, কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে। সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না। এই জায়গায়ও জনগণের আশঙ্কা, যদি অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে না হয়, তাহলে অপরাধ চক্র বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ভবিষ্যতে গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারে। আমরা এটাও হতে দিতে পারি না। এই জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের উদাত্ত আহ্বান, বিচারকে কঠোর পরিশ্রম করে নির্ভুলভাবে সুন্দরভাবে আপনারা দৃশ্যমান করুন। আপনারা জনগণের সমর্থন পাবেন ইনশাআল্লাহ। এটাও ঠিক যে আমরা যেন তেন কোনো বিচার চাচ্ছি না। বিচারের নামে যে অবিচার আমাদের উপর করা হয়েছে বা অন্যদের উপর করা হয়েছে, সেটাও আমরা চাই না। আমরা চাই বিচারটা ফেয়ার হোক। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলো সামনে রেখে এই সম্প্রতি কয়েকদিন ধরে অনেক কিছু হয়ে গেল। তা আমরা আশা করি যে এই বিষয়টা আর সামনে বাড়বে না। আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে। একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ। আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে। হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। এখন দেশে পার্লামেন্ট নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা মন্ত্রিপরিষদের বিকল্প, কিন্তু পার্লামেন্টও নাই। সেই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো। সরকার তাদের সাথে এই ব্যাপারে ডায়ালগে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দলসমূহের সাথে বসে, আরও যারা অংশীজন আছেন তাদের সাথে বসে, যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অথবা বিষয়টি যেহেতু অনেক বড়, এটাকে পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে, সেটাই উত্তম হবে। বন্দর ব্যবস্থাপনারও একটা বিষয় সামনে এসেছে। এটা একটা বিশাল বিষয়। আমাদের দেশের লাইফলাইন হলো চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ। এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর। এই বন্দরে উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু। গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর 70% ঊর্ধ্বে নির্ভরশীল। এরকম একটা বন্দর ব্যবস্থাপনারও কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা সমীচীন হবে বলে আমরা মনে করি না। এই বিষয়গুলো ভেবে চিন্তে আরও অংশীজনের সাথে আলাপ করে কি করা যায় সে বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত। সম্মানিত ভাইয়েরা, সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী। ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে
কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন। এতেই দেশের গৌরব, সেনাবাহিনীরও গৌরব। আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। এই বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। আল্লাহ তাআলা এই কাজে আমাদের সকলকে সহযোগিতা করুন এবং যার যার জায়গা থেকে এই বিষয়টা উপলব্ধি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকে পরিবর্তনের 9 মাস অতিক্রান্ত হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থা রেখে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না। তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি, বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি। অন্যান্য রাজনৈতিক অংশীজনের প্রতি, সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন, তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ। কিন্তু এইখানে বোঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে, এ দায় আমরা কেউ এড়াতে পারবো না। অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, উত্তম কাজ। আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসুন প্রিয় দেশকে, জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।